ডিজিটাল কোড করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন। খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরের সংবাদ সম্মেলন। ভারতে অনুমতি পেলে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন। ছাত্রদল আমাদেরকে প্রতিপক্ষ মনে করে শিবির সভাপতি। কোনো ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ। ডেইলি মেইল। ভারতেও ছড়ালো HMPV ভাইরাস, আক্রান্ত 2 শিশু। 24 এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিমের বার্তা। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সপ্তাহে একদিন কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুনাইদ আহমেদ পলক সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, বর্তমানে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় খবরের শিরোনামে এসেছে। বিচারক জাকির হোসেন গালিব পলককে প্রশ্ন করেছেন যে কেন তিনি ICT পন্থী থাকাকালে ডিজিটাল কোড প্রতিষ্ঠা করেননি, যা বিচার ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও কার্যকরী করতে পারত। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। পলক তার জবাবে বলেন, তিনি করোনার সময় ডিজিটাল কোড চালুর চেষ্টা করেছেন, তবে বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। এই মামলার প্রেক্ষিতে পলক যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফতার হয়েছেন এবং জেল হাজতে রয়েছেন। তাকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এর মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এই মামলায় গ্রেফতার দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিও একই অভিযোগে অভিযুক্ত রয়েছেন, যেখানে তাদের বিরুদ্ধে 19,89,00,000 টাকার বিস্তারিত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বিচার প্রক্রিয়ার মধ্যে এই ঘটনাগুলো দেশের আইন ও বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে, যা বিশেষ করে দুর্নীতি ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সমালোচনা এবং আলোচনার সুযোগ সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়ার মা সন্তানের সম্পর্ক এবং তার দীর্ঘদিনের কারাবন্দী জীবন, তারপর বিদেশ যাত্রার প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। খালেদা জিয়া দীর্ঘ 7 বছর পর তার ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, যা তাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। 27 জুলাই 2020 থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যের সমস্যার কারণে তিনি দেশে বিশেষ চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে প্রস্তুত তিনি। এই বিষয়টি মহান আন্তর্জাতিক সম্পর্কের একটি দৃষ্টান্ত। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। তার বিদেশ যাত্রার সময় পরিবারের সদস্য এবং চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবে, যা তার নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে। স্বাস্থ্য সমস্যা ছাড়াও খালেদা জিয়ার মধ্যে রাজনৈতিক পরিস্থিতি এবং তার দলের অবস্থা বিষয়েও ক্ষণস্থায়ী আলোচনা হয়েছে। রিপোর্টে বর্ণিত হয়েছে যে তিনি যুক্তরাজ্যে থাকার পর যুক্তরাষ্ট্রে যাবেন চিকিৎসার জন্য। মায়ের সঙ্গে মিলনের এই সুযোগকে নেতাকর্মীরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সম্ভবত তিনি সৌদি আরবে পবিত্র ওমরা পালন করার সুযোগ পাবেন। এছাড়াও বিএনপির রাজনৈতিক অবস্থান ও আন্দোলনের কার্যক্রম নিয়ে দলের অভ্যন্তরের আলোচনা থাকতে পারে। খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসা প্রক্রিয়া এখন রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। এই ঘটনা দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ভারত সরকার থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে, যাতে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে পারবে। কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান এই তথ্য জানিয়েছেন এবং তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে বিদেশি চক্রান্তের লক্ষণ দেখা যাচ্ছে, তবে অভিযোগের পাশাপাশি যথাযথ প্রমাণ উপস্থাপনা করা প্রয়োজন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। কমিশন তদন্তের ক্ষেত্রে সব প্রকার প্রমাণকে গুরুত্ব দিবে। তিনি জানান, কমিশন আশা করে ভারত সরকারের সহযোগিতা পাবে এবং যদি তা সম্ভব না হয় তবে তারা স্বাধীনভাবে তদন্ত কার্যক্রম চালাতে প্রস্তুত। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছে এবং বিডিআর হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটনে কাজ চালিয়ে যাবে, যদিও অনেক প্রমাণ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। কমিশন 3 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে, তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর জন্য আবেদন করা হবে। মেজর জেনারেল ফজলুর রহমান সব পক্ষকে আশা দেন যে তারা ন্যায় বিচার পাবে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সম্প্রতি ছাত্রদলের অবস্থান ও বর্তমান শিক্ষা ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ছাত্রদল এখন তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্র শিবিরকে বিবেচনা করেছে, যেহেতু ছাত্রলীগের প্রতি তাদের কাছে এখন আগ্রহের তেমন কিছু নেই। জাহিদুল ইসলাম দাবি করেছেন যে ছাত্র শিবিরের আন্দোলন উস্কানিমূলক নয়, বরং স্তরভিত্তিক নেতৃত্বের মাধ্যমে সাফল্য অর্জন করেছে। অন্য কোনো স্তরের নেতা গ্রেপ্তার হলে পরবর্তী স্তরের নেতৃত্ব তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করে, যা তাদের আন্দোলনকে কার্যকর করেছে।
ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। তিনি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণের প্রশংসা করেন এবং যারা আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ছাত্রদলের কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি উল্লেখ করেন যে ঐক্যের জন্য উদারতার পরিচয় দিতে হবে এবং বিভাজন সৃষ্টির মন্তব্য করা উচিত নয়। তার মতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যই মূল শক্তি। জাহিদুল ইসলাম দেশের শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে বিভক্ত করা হয়েছে। শহর ও গ্রামীণ শিক্ষার মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং উচ্চশিক্ষা বর্তমানে সার্টিফিকেট নির্ভর হয়ে উঠেছে, যেখানে গবেষণার সুযোগ প্রায় নেই। তিনি সরকারের কাছে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছেন। এভাবে তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থার সংকট, আন্দোলনের কৌশল ও প্রতিপক্ষের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন যে পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি এখন থেকে সাধারণ পোশাক পরে কোনো আসামি গ্রেপ্তার করতে পারবে না। তিনি ঢাকা ডিবি কার্যালয় পরিদর্শন করার পর এই তথ্য জানান। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন যে সরকারের উদ্যোগ রয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ ইলেকট্রনিক পাসপোর্ট চালু করার। তিনি আশা প্রকাশ করেন যে তার দায়িত্বকালে এই কাজ সম্পন্ন হবে এবং জানান যে পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় সময় কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গাদের যেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না থাকে সে সম্পর্কে সরকারের অবস্থান সুস্পষ্ট। একই সঙ্গে আগামী 31 জানুয়ারির মধ্যে যারা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠানো অভিযোগগুলো এবং তার গতকালের পরিস্থিতি সম্পর্কের বিস্তারিত প্রমাণ দেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এবং ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী টিউলিপ সিদ্দিকী একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন এবং সেই ফ্ল্যাটের মালিকানা নিয়ে তার পূর্বের দাবির বিরুদ্ধে তথ্য প্রকাশিত হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক অবস্থান যেমন প্রশ্নের মুখে পড়েছে, তেমনি টরি এমপিরা তার পদত্যাগের দাবি করেছে। সিটি মিনিস্টার হিসেবে তার দায়িত্ব দেশের অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার হলেও তার এই বিষয়গুলি তার যোগ্যতা ও সুনামের প্রতি আঘাত করেছে। এখন দেখার বিষয় হবে তিনি কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেন এবং সরকারের মধ্যে এই বিষয়ে উপস্থিত দাবিগুলোর সঠিক ব্যাখ্যা দেন কিনা। এটি ব্রিটেনের রাজনৈতিক ল্যান্ডস্কেপে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াতে পারে, যা কেবল তার ব্যক্তিগত ক্যারিয়ারকেই নয় বরং সমগ্র সরকারের ওপরও প্রভাব ফেলতে পারে। ভারতে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV এর নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বেঙ্গালুরু শহরে একই দিনে 2 শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, তবে তারা সম্প্রতি বিদেশে ভ্রমণ করেননি। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই সংক্রমণের সঙ্গে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের কোনো সংযোগ নেই। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। ভারতের স্বাস্থ্য সচিব হর্ষ গুপ্তা জানিয়েছেন, সাধারণ HMPV আগে থেকে ভারতে উপস্থিত ছিল এবং এই ভাইরাস নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি জানান, এই ভাইরাসটি মৌসুমী সংক্রমণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। চীনেও একই মত পোষণ করেছে এবং তাদের দাবি এটি একটি শীতকালীন সংক্রমণ। এদিকে কর্ণাটক সরকারের স্বাস্থ্যমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন এবং রাজ্যের নাগরিকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের সদস্যদের মতে শিশু দুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে গুরুতর কোনো সংকট তৈরি হয়নি। এটি প্রমাণ করে যে ভাইরাসগুলির সংক্রমণ ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য ও সচেতনতাপূর্বক প্রতিক্রিয়া উল্লেখযোগ্য। সরকার ও স্বাস্থ্য বিভাগের পদক্ষেপগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে বলেই আশা করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম 50 বছর পর জনসম্মুখে এসে সাক্ষাৎকার দিয়েছেন এবং বর্তমান প্রজন্মের ছাত্র জনতার উদ্দেশ্য করে কথা বলেছেন। তিনি বলেন, দেশের বিপ্লব এখনও সমাপ্ত হয়নি এবং নতুন প্রজন্মের এই আন্দোলন তিনি সহযোগিতা করতে প্রস্তুত। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বলেন, কথা বলার সময় দেশের মুক্তিযুদ্ধ এবং জাতির পক্ষে বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নির্বাচনের সিদ্ধান্ত বিষয়ে তার কিছু আশঙ্কা রয়েছে এবং এতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তা এক ধরনের ব্যতিক্রম। মেজর ডালিমের বক্তব্য এবং তার অভিজ্ঞতা দেশের তরুণদের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে তাদের মধ্যে জাতীয় চেতনা গড়ে তোলার ক্ষেত্রে।
সাক্ষাৎকারটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 15 বছরের গুমের ঘটনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, যা আন্তর্জাতিক আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনায় চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে দাবি করেছেন যে গুম এবং ক্রসফায়ার এর মাধ্যমে দেশে একটি ভয়ের সংস্কৃতি সৃষ্টি হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্যের মাধ্যমে তিনি শনিবার দেশে গুমের ঘটনা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে অনেক মানুষ নিখোঁজ হয়ে যায় এবং কিছু মানুষ ফেরত আসলেও তারা বিভিন্ন মামলায় আটক হিসেবে চিহ্নিত হন। আদালত আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে এবং তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর এর প্রভাব হতে পারে। বাংলাদেশে মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে বিতর্কের মধ্যে এটি একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। নির্বাচন কমিশন ইসি দেশ জুড়ে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। কমিশনটি নির্দেশনা দিয়েছেন যে দপ্তরের প্রধানরা সপ্তাহে একদিন অফিসে মূল ফটকে বসে জনগণের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। নির্বাচন কমিশনের উদ্যোগের মাধ্যমে সেবা প্রত্যাশীদের সমস্যা শুনে এবং তাদের আবেদন সম্পর্কিত বিষয়গুলোর সাথে পরিচিত হতে পারবেন কর্মকর্তারা। এটি নিশ্চিত করতে ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যে তারা যেন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর সংস্কার পরিকল্পনা অনুযায়ী দ্রুত গতিসম্পন্ন কার্যক্রম প্রত্যাশিত সময়ের মধ্যে সম্পন্ন করেন। এর মাধ্যমে জনগণকে দ্রুত এবং সহজে সেবা প্রদান নিশ্চিত করা হবে। সেবা প্রবাহে কোনো প্রতিবন্ধকতা এলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেই সমস্যাগুলি সমাধানের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে। এর ফলে অফিস প্রধানরা জনগণের কাছ থেকে সরাসরি প্রতিক্রিয়া গ্রহণ করতে পারবেন এবং সেবার মান ও প্রক্রিয়া উন্নত করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারবেন। এই ছিল এএনএ-এনটিভির রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।